স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা। রাষ্ট্রপতি পদে বিএনপি তাকে বেছে নেওয়ার পর মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। ছেড়েছেন দলীয় সব পদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলই হতে যাচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। এদিন সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক নিয়ে সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলছেন, আলোচনা যে কোনো জায়গায় হতে পারে। অবশেষে হলো সকল জল্পনা কল্পনার অবসান। বিএনপির যুদ্ধ দিনের কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির শীর্ষ নেতৃত্ব আসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানেই দলীয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তে প্রার্থী ঘোষিত হন ১.৫ দশক ধরে দলের মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল। সচিবালয়ে এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এরপর ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র। পরে সচিবালয়ে বৈঠকের সমালোচনা প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, আলোচনা যে কোনো জায়গাতেই হতে পারে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশে, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করায় 11 দলকে ধন্যবাদ জানান বিএনপি নেতারা। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি তা অনেকটাই স্পষ্ট। এরপরও 11 দলীয় ঐক্য অলি আহমদকে প্রার্থী করায় প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়ে জোট নেতারা বলেন, গণতন্ত্র চর্চার নতুন ধারা সৃষ্টি করতে চান তারা। সংসদ সদস্যদের সাংবিধানিক সীমারেখায় কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি তা অনেকটাই জানা। তারপরও এই পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে 11 দলীয় ঐক্য। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ফলে প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে সর্বপ্রথম বীর বিক্রম খেতাব পান সাবেক সেনা কর্মকর্তা অলি আহমেদ। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পথচলাটা ছিল বর্ণাঢ্য। জিয়াউর রহমানের ডাকে সেনাবাহিনী ছেড়ে মন্ত্রী হন 1980 সালে। বিএনপি থেকে প্রথম সংসদ সদস্য হন 1981 সালে। ছিলেন 6 বারের সংসদ সদস্য। মন্ত্রী হয়েছেন 2 বার। বিএনপি ছেড়ে 2006 সালে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে রাজপথের আন্দোলনে বিএনপি জামাতের সাথে কখনো জোটবদ্ধ, আবার কখনো যুগপৎ আন্দোলনে ছিল কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও তার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের হয়ে ভোটে অংশ নেয় এলডিপি। সংসদ নির্বাচনে অংশ না নিলেও এবার নিশ্চিত পরাজয় জেনেও এই বীর মুক্তিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন রাষ্ট্রপতি নির্বাচনে। আমাদের যে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নাই নির্বাচিত হওয়ার জন্য, এটা আমরা জানি, কিন্তু আমরা জনগণকে বলতে চাই আমাদের কাছেও প্রার্থী আছে যার বিরুদ্ধে কোনো শিক্ষাগত যোগ্যতার অভাব নেই, পিএইচডি করা, তাও আবার লন্ডন থেকে, সলিমুল্লাহ কলিমুল্লাহর পিএইচডি না, দীর্ঘ বর্ণাঢ্য জীবন, দুর্নীতির কোনো অভিযোগ নেই। গণতন্ত্র রক্ষার এই নির্বাচনে অংশ নিলেও সংস্কার প্রশ্নে আপোষ করবে না 11 দল। 70 অনুচ্ছেদ সহ সংস্কার প্রক্রিয়া এগিয়ে না নেয়ায় সমালোচনা করেন বিএনপির। জানান, এতে করে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগ বন্ধ করা হয়েছে। এই সংস্কারের অন্যতম ছিল 70 অনুচ্ছেদটা বাদ দেওয়া, অর্থাৎ সংসদ সদস্যরা যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। বিএনপির প্রার্থী
এটা যদি যদুমধুকেও দেওয়া হয়, বিএনপির সব ভোট ওই যদুমধুই পাবে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে পারেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সাথে বৈঠক করে এই সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে দলটির অষ্টম মহাসচিব হিসেবে দায়িত্ব পেতে পারেন রিজভী আহমেদ। সেই সাথে পদাধিকার বলে জায়গা পাবেন দলের স্থায়ী কমিটিতেও। দীর্ঘ 1.5 দশক দায়িত্ব পালন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মহাসচিবের পদ থেকে পদত্যাগ করায় এই শূন্যতা তৈরি হয়। সেই সাথে এলজিআরডি মন্ত্রী হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব ঠিক হলে কেবল ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেতে পারেন জাপানও। একথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। তার মতে, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামির সংবাদ সম্মেলন ভালোভাবে নেয়নি দেশের মানুষ। বাংলাদেশ ভারত সম্পর্কের কালো মেঘ যেন সরছেই না। যখনই কিছুটা অগ্রগতির আভাস পেলে তখনই সৃষ্টি হয় নতুন অনাস্থার প্রেক্ষাপট। সবশেষ ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঢাকা দিল্লি সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও। এই সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে। তিনি জানান, ঢাকা এ ব্যাপারে ইতিবাচক অবস্থানে আছে। সবকিছু ঠিক থাকলে শুধু ভারত নয়, জাপান সফরেও যেতে পারেন তারেক রহমান। আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়ে আমরা বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে। শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করার সুযোগ কাজে লাগানো উচিত ভারতের। মুখ্য সফরে যাবেন নাকি ব্রিক্সে যাবেন, কোনটা আসলে? ব্রিক্স তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। এদিকে রাজ্যসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামেনিয়াম জয়শঙ্করের কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে লিখিত প্রশ্ন করেন সংসদ সদস্য রাজীব কুমার। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং লেখেন, ভারত সরকার বাংলাদেশের সাথে আন্তঃসীমান্ত যোগাযোগ প্রকল্পগুলোর উন্নয়নে কাজ করছে, যা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ বাণিজ্য বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে আবারও গ্যাসের জন্য হাহাকার। সরবরাহ কমে যাওয়ায় বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। 2-1টি যা খোলা রয়েছে তাতেও নেই গ্যাসের তেমন চাপ। ফলে দিনভর চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। গেল 21 জুলাই মহেশখালীতে এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সারা দেশে তীব্র হয় গ্যাস সংকট। এরপর সাময়িকভাবে কিছুটা উন্নতি হলেও সোমবার সন্ধ্যা থেকে আবারও জটিল হতে শুরু করে পরিস্থিতি, যার ফল ফিলিং স্টেশনে গাড়ির এই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে ক্ষুব্ধ যানবাহন চালকরা আর ক্ষতির মুখে পাম্প মালিকরা। এইভাবে ঘন্টায় ঘন্টা সাইকেল 40 টাকা গ্যাস পাইছে, আমরা ভাড়া মারবো না মালিকের দেবো, কেমনে চলবো করে? এটা 4 ঘন্টা যে আমার টাইম ওয়েস্ট হয়েছে, এখন আমি যা গ্যাস পাবো সর্বোচ্চ 30 কিলোমিটার গাড়ি চালাইতে পারবো। আর রাত 12টা থেকে দিনের 11টা বাজে আমি তো গ্যাস পাই নাই, না আছে নাওয়া না আছে খাওয়া। আমরা কি এইভাবেই পৌঁছে গেছি গা? আমাদেরকে কোনো সমাধান নাই। এই গ্যাসেরও দাম বাড়ানোর লেগে যেরকম করতেছে, বড় বড় শয়তান যেগুলো আছে এগুলোর ধরুক, এটা সাসপেন্ড করুক, এগুলোর বাজেয়াপ্ত করুক সম্পদ, সব ঠিক হয়ে যাব। চলমান গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদনও। সপ্তাহখানিক ধরে প্রতিদিন লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে 3000 মেগাওয়াট। তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
কবে নাগাদ গ্যাস উৎপাদন স্বাভাবিক হবে এর নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সরকার। তবে বলা হয়েছে অব্যাহত আছে নিরলস চেষ্টা। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। স্বল্প মেয়াদে বিদ্যুৎ জ্বালানি সংকটের সমাধান নেই। সিপিডির আলোচনায় এভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। দেশজুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদের কোনো সমাধানের পথ দেখাতে পারেনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বের আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন তাহলে আমাদের কাজ করাটা সহজ হয়। আর সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেওয়াকে দায়ী করলেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিক্সা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান, সংকট সমাধানে আরও 3টি টার্মিনাল করা হবে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। জাপানের দাবি করা ইতুরুপ দ্বীপ সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে টোকিও। নৌ মহড়া পর্যবেক্ষণের পর ইতুরুপের ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি হয়নি। জাপান এসব দ্বীপকে উত্তরাঞ্চলে ভূখণ্ড বলে দাবি করে আসছে। খেলার খবর জানাবো। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ ডারউইন টেস্টে ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 1 উইকেটে 96 রানে দিন পার করেছে সফরকারীরা, পিছিয়ে 102 রানে। এর আগে হাসান মাহমুদের পেস তাণ্ডবে মাত্র 198 রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। 6 উইকেট নেন এই পেসার। এর আগে হাসান মাহমুদের পেস তাণ্ডবে মাত্র 198 রানে গুটিয়ে যায় অজিদের প্রথম ইনিংস। 6 উইকেট নেন এই পেসার। বাকি 4 উইকেটও তাসকিন ইবাদতের দখলে। এই ছিল আজকের নিউজ এক্সপ্রেস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।